গণঅভ্যুত্থানের স্মরণীয় বছরে শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র জনতা। বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দিব না। নতুন সংবিধানে সংস্কার চাচ্ছি। মেইন যে টার্গেটটা সেটা হলো এই জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান। অধিকারকে গুরুত্ব না দিলে ঘটবে গণবিস্ফোরণ, বার্তা দিয়ে গেল 2024। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প নয়, নিশ্চিত করতে হবে মর্যাদা ও সম্মান। মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছে। যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো দরকার। ইংরেজি বর্ষবরণ ঘিরে কোনো হুমকি নেই, আতশবাজি পটকা ফাটালে আইনি ব্যবস্থা। সন্ধ্যা থেকে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। তেরো বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের প্রকাশ্যে সম্মেলন। জামাতে আমির বললেন, আওয়ামী লীগ রাজনৈতিক নয়, সন্ত্রাসী দল। এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করবে তাদের কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। হবিগঞ্জের বাহুবলে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত, আহত 2 জন হাসপাতালে ভর্তি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট বিকেলে দিবে কমিটি। আজ প্রতিবেদন জমা দিচ্ছে না সংস্কার কমিশনগুলো, সময় বেড়েছে 15 দিন। সাতকানিয়ায় বিজিবির কুচকাওয়াজ। বাংলাদেশের সাথে ভারত মিয়ানমারের সীমান্ত সুরক্ষিত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিনে আবারও ছাত্র জনতার মহামিলনের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথমে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেওয়া হলেও গভীর রাতে তা বদল করে জমায়েতের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। মূল কর্মসূচি শুরু হবে বিকেল 3টায়, কিন্তু ডিসেম্বরের মধ্য দুপুরে অনেকেই উপস্থিত হয়ে গেছেন শহীদ মিনারে। এখন বলা হচ্ছে ঐক্যের কথা, যে ঐক্যের মাধ্যমে গণবিস্ফোরণ ঘটেছিল 5 আগস্ট। গদি ছেড়ে দেশান্তরী হয়ে যান শেখ হাসিনা। জুলাই আগস্টে ছাত্র জনতা যে মন্ত্রে দীক্ষিত হয়েছিল, সেই বৈষম্যহীন সমাজের প্রত্যাশায় আজও তারা হাজির হবেন বলে প্রত্যাশা ছাত্র নেতাদের। গণজমায়েতে অংশ নিতে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। স্লোগান দিতে দিতে শহীদ মিনার প্রাঙ্গণে ঢুকছেন বাস ভর্তি শিক্ষার্থী। সকাল 7টার মাঝেই অবস্থান নিয়েছেন উত্তরের পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জ থেকে আগতরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের ঘোষণাপত্র পাঠের কর্মসূচি দিয়েছিল সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী রাজনীতি অপ্রাসঙ্গিক করতে। এরই মাঝে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রকাশের তথ্য জানানোয় শিক্ষার্থীরা ব্যানার বদল করে জড়ো হচ্ছেন মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে। বাংলাদেশের প্রায় 64 জেলারই বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা একত্রিত হয়েছে এই প্রত্যাশা নিয়ে। নতুন সংবিধানে সংস্কার চাচ্ছি, তো এইটার জন্য এখানে আমাদের একত্রিত হওয়া। আমরা এই অভ্যুত্থান করেছি, কেন করেছি, কি হয়েছে, এই জন্য আমাদের ঘোষণাপত্রতে চাচ্ছিলাম। আজকের সমাবেশ থেকে আমরা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের যে রূপরেখাটা রয়েছে এবং জনতাকে কিন্তু আবারও যেভাবে জুলাই বিপ্লবে আমরা এক এবং ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থের জন্য আমরা লড়াই করেছিলাম, আমাদের জীবনের জন্য আমরা লড়াই করেছিলাম, 16 বছরের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই জারি রেখেছিলাম, সেই লড়াইটা জারি রাখার জন্য আমরা আহ্বান জানাবো এবং ঐক্যের আহ্বান জানাবো। দর্শক, মার্চ ফর ইউনিটির সেই জমায়েত, শিক্ষার্থীদের সেই জমায়েতের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। সেটি জানাতেই আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আখলাকুস সাফা এবং আরিফুর রহমান সবুজ। তারা দুজনেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। শুরুতেই আমাদের সাথে আমরা কথা বলবো আখলাকুস সাফার সাথে, তিনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন। সাফা, উপস্থিতি কেমন দেখছেন? বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো ছাত্র জনতা এসে উপস্থিত হয়েছেন। সেই জমায়েতে এসে তারা আসলে মূলত কি বলছেন? নিশ্চয়ই তাদের সাথে আপনার কথা হয়েছে। রেজা, যেই বিপ্লবের যে ঘোষণাপত্রটি দেওয়ার কথা ছিল সেটি এখন ঘোষণাপত্রের একটি প্রস্তাবনা আকারে যেতে যাচ্ছে। সেটিকে বলা হচ্ছে বিপ্লবের যে ঘোষণাপত্রের যে রূপরেখাটি হবে, সেই রূপরেখাটিতে কি কি থাকতে হবে সেই বিষয়গুলো আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিষয়গুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তারা এখান থেকে
সেগুলো প্রস্তাব আকারে ঘোষণা করবেন। এবং তারা যেটি বলছেন যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, যেই আন্দোলনটি একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যেমন যেটি বৈধতার একটি বিষয় আছে এবং একই সঙ্গে বিপ্লবের যে প্রোক্লেমেশনের মাধ্যমে তারা যেটি চান সেটি হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক এবং দালিলিক যে স্বীকৃতি, বিপ্লবের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটি এটির মধ্য দিয়ে উঠে আসবে। এবং একই সঙ্গে তারা যেটি চান যে বা রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি এবং নীতিগত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এমন কোনো কিছু সংযোজন বিয়োজন করা যেগুলোতে কোনোভাবেই আর কোনো দিন যাতে ফ্যাসিজম কোনোভাবে ফেরত না আসে। বাংলাদেশে যেই রাষ্ট্র ক্ষমতায় যাবেন, যেই রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করবে, তারা যাতে কোনোভাবে ফ্যাসিজমের আওতায় চলে যেতে না পারে, ফ্যাসিস্ট আচরণ করতে না পারে। এই জন্যই কিন্তু আজ এই যে শহীদ মিনার থেকে আপনি জানেন যে এইটি ঘোষণাপত্রটি দেওয়ার কথা ছিল, সেই ঘোষণাপত্রটিকে সরে এসে যেহেতু সরকার এই ঘোষণাপত্রটি অন্তর্বর্তীকালীন সরকার তারা বলেছে যে তারা এই ঘোষণাপত্রটি দিবে, সেই ঘোষণাপত্রে কি কি বিষয়গুলো থাকতে হবে, কোন কোন ক্লজ থাকবে, এই জিনিসগুলোই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ প্রস্তাবনা আকারে ঘোষণাটা করা হবে। আমরা এরই মধ্যে দেখেছি ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেই জেলার থেকে শিক্ষার্থীরা তারা একদম সকাল ভোরে ভোরে এখানে এসে পৌঁছেছেন। ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা তারা সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখনও ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিন্তু মিছিল হচ্ছে এবং মিছিলের মধ্য দিয়ে এবং প্ল্যাকার্ডে, ব্যানারে এবং মাথায় পতাকা নিয়ে সবাই কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা বলছেন 16 বছরের যে ফ্যাসিস্ট যে আচরণ, সেই আচরণ যাতে কোনোভাবে ফিরে না আসে এবং শিক্ষার্থীদের যে চাওয়াগুলো আছে, শিক্ষার্থীদের বাক স্বাধীনতার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যাতে সামনের চলে আসে এবং বিপ্লবের যে দালিলিক স্বীকৃতি, সেই স্বীকৃতিটির বিষয়। এই যে শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি সম্মানের সঙ্গে শহীদ মিনারের ঠিক আমার হাতের ডান দিকে সেখানে বসতে দেওয়া হয়েছে যে শহীদ পরিবারগুলো আছে যারা জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা যেমন আছেন, আহত যে যারা হয়েছেন সে আহতদের কয়েকজন আছেন এবং তাদের যে পরিবারের সদস্যরা তারাও কিন্তু এসেছেন। আমরা দেখেছি বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও এখানে এসেছেন যারা জুলাই আগস্টের যে আন্দোলনে, যেই আন্দোলনে তারা তাদের সন্তানদেরকে তারা সাপোর্ট করেছিলেন, সেই অভিভাবকরাও কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষজনেরই কিন্তু একটা যে গণজমায়েত, এই গণজমায়েতটা এখানে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে এখনও যদিও যে প্রোগ্রামটি এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে যে মার্চ ফর ইউনিটির কথা যেটি তারা বলছেন যে গতকালকেই তারা যেমনটা জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা বিশ্বাস করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেকের যে দালিলিক স্বীকৃতি, এই স্বীকৃতিটি তারা এখান থেকে নেবেন এবং একই সঙ্গে বলছেন অন্তর্বর্তী সরকার যে ঘোষণাপত্রটি তৈরি করবে সেই ঘোষণাপত্রে তাদের যে বক্তব্যগুলো, এই বক্তব্যের তারা শতভাগ প্রতিফলন চান। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আখলাক মুস্তাফা। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত আপনার মাধ্যমে জানতে পারবো। দর্শক, শহীদ মিনারের বাইরের অংশে অপেক্ষমান অবস্থায় রয়েছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ, তার মাধ্যমে জানাবো সেখানকার চিত্র। সবুজ, শহীদ মিনারের বাইরের যেই দিকটাতে আপনি আছেন সেখানে এখন কি চলছে? নিশ্চয়ই যেই জমায়েতে অংশ নেওয়া শিক্ষার্থীরা, তাদের সাথে আপনার কথা হয়েছে, তারা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। মূলত আজকে এখন এই শহীদ মিনারের যে চিত্র বা এর আশেপাশের যে চিত্র, সেটি দেখে একরকম বলাই যায় যে 5 আগস্ট এই শহীদ মিনারের যে চিত্র ছিল, সেই 5 আগস্ট আজকের এই দিনে এই শহীদ মিনারে এসে আবারও নতুনভাবে দেখা দিয়েছে এবং ওই 5 আগস্টের দিন বিভিন্ন জায়গা থেকে আসলে এই শহীদ মিনারে ছাত্র জনতার যে জমায়েত হয়েছিল, ঠিক একই রকমভাবে সারা দেশ থেকে এবং আশেপাশের এলাকা থেকে আসলে মানুষজন এই জায়গাটিতে এসে জড়ো হচ্ছেন মার্চ ফর ইউনিটির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিতে। এবং এখানে মূলত যেটি বলছিলাম, 5 আগস্ট এই শহীদ মিনারে আবারও এসে দেখা দিয়েছে, সেই রূপে দেখা দিয়েছে, কারণ সেই 5 আগস্টে এই জায়গাটিতে ছাত্র জনতার যে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল, একই রকমভাবে এখন
5 আগস্টে যেই স্লোগানগুলো এই জায়গা থেকে দেওয়া হচ্ছিল, যেই স্লোগানের মাধ্যমে গণভবনের দিকে ছাত্র জনতার যে ঢল গিয়ে নেমেছিল, সেই স্লোগানগুলো আবারও একই রকমভাবে এই জায়গাটিতে পুনরাবৃত্ত হচ্ছে। আপনাকে যদি দেখাই, এখানে যে শুধু ছাত্র জনতারা এসেছেন সেখানে নয়, এই জুলাই অভ্যুত্থানে বা জুলাই আন্দোলনে, সেই 1 জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি 5 আগস্ট পর্যন্ত এই যে সরকারের, বিগত সরকারের যে দমন নিপীড়ন, সেই দমন নিপীড়নে যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, সেই শহীদের পরিবার এবং আহত সদস্যরাও কিন্তু এই যে মার্চ ফর ইউনিটির অনুষ্ঠান শহীদ মিনারে, সেই শহীদ মিনারে দূর দূরান্ত থেকে এসেছেন। আপনি নিশ্চয়ই ছবিতেও দেখতে পাচ্ছেন, কারো পা কেটে ফেলা হয়েছে, যার গুলি লেগেছে, কারো চোখে দেখতে পান না, এইরকম অনেকেই, কেউ স্ট্রেচার নিয়ে, কেউ হুইল চেয়ার নিয়ে আসলে এই মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানে সমবেত হয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন জুলাইয়ের যে স্পিড, জুলাইয়ের যে অভ্যুত্থান, যেই স্পিডকে ধারণ করে আসলে তারা এই জুলাই আন্দোলনে নেমেছিলেন, আহত হয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, সেই স্পিডটিকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠিত হবে এবং সেভাবেই আজকে মার্চ ফর যে ইউনিটি, সেই ইউনিটি দিতে যে ঘোষণাপত্রটি ঘোষণা করা হবে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্রটি তৈরি করা হয়, সেই ঘোষণাপত্রটির মূলত এই মার্চ ফর ইউনিটি থেকে যে একটি রূপরেখার কথা বলা হবে, সেই রূপরেখা অনুযায়ী সরকারও সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ঘোষণাপত্রটি, সেই ঘোষণাপত্রটি ঘোষণা করবেন। এটি মূলত এখানকার যারা সমবেত হয়েছেন, যারা আহত, যারা নিহতের পরিবার, তারা প্রত্যেকেই এই দাবিটি করছেন। রেজা, অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্রের সাথে মূলত একটি প্রস্তাবনা দিবেন এই মার্চ ফর ইউনিটি থেকে, সেটি আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আরিফুর রহমান সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে খুলনা থেকে ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বাগেরহাটের মোল্লারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার নেতা সাজ্জাদুল ইসলাম আজাদ জানিয়েছেন, সকালে 25টি বাসে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে মোল্লারহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, গাড়ি থামিয়ে মারধর করে বেশ কয়েকজনকে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয় কমপক্ষে 20 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসররা এই হামলা চালিয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সেনাবাহিনীর সহযোগিতায় পরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহর। আমাদেরকে ওইখানে ফেলে এক দফা মারছে, মারার পর সিচুয়েশন কোথায় মারছে? এই যে স্যার, এই যে ওইখানে ওই কাউন্টারে ওইখানে কিছু মুরব্বী ছিল, কিছু আমাদের বয়সী লোক ছিল, কিছু যুবক ছিল। এরপর সিচুয়েশন যাতে এসকেলেট না হয় এজন্য আমরা বাস টান দিয়ে চলে গেছি। আমাদের বাস থামায়, বাস থেকে নামায় স্যার আবার মারছে। গড়ে তুলি এবং সেখান থেকে এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হই। সেই সন্ত্রাসীরা পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে এসে। জনগণের আকাঙ্ক্ষার তুলনায় বড় কোনো শক্তি নেই, সেই শিক্ষা বাংলাদেশকে দিয়ে গেল বিদায়ী বছর 2024। মানুষের চাওয়া পাওয়া অধিকারকে গুরুত্ব না দিলে একসময় যে গণবিস্ফোরণ হবেই তাও জানান দিয়েছে এই বছর। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প আর স্বপ্নের বিপরীতে মানুষের মর্যাদা, সম্মান আর বৈষম্যহীন সমতার দেশ করতে আগামীতে রাজনীতিকরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবেন, সেই প্রত্যাশা বিশ্লেষকদের। তবে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের যে কোনো বিকল্প নেই, সে কথাও স্মরণ করিয়ে দেন তারা। বিদায়ী বছর 2024 রাজনীতিতে কী বার্তা দিয়ে গেল তা নিয়ে মাহফুজ বিশুর রিপোর্ট। 5 অগাস্ট শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে কেবল ক্ষমতা না, দেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো। এ ঘটনার মাত্র মাসখানেক আগেও সম্ভবত কারো ভাবনাই ছিল না ক্ষমতা হারাতে পারে পরাক্রমশালী আওয়ামী লীগ।
যদিও গেল 2013-14 সাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে ছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু তাতে নড়েনি শেখ হাসিনার ক্ষমতার মসনদ। জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনে যে এমন গণবিস্ফোরণ ঘটবে তা হয়তো ধারণায়ও ছিল না ক্ষমতাসীনদের। জনগণ কি বলে, গণতন্ত্র কি বলে, এটা আমাদের মেইন ফোকাসে আসা উচিত। সবসময় ওই যে স্বৈরাচারী মনোভাব, তারপরে নেতাদের একদম আলাদা হতে হবে, বিষয়টা সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা হতে হবে, রাজনীতি একটা ব্যবসা হবে, এই কনসেপ্টের সাথে আমি একমত হতে পারি না। ক্ষমতার কাছাকাছি থাকার চাইতে জনগণের কাছাকাছি আপনার থাকতে হবে, না হলে হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন আর যাই করেন বা আপনার যত শক্তিশালী ন্যারেটিভই থাকুক না কেন, আপনি হচ্ছে জনবিচ্ছিন্ন হইতে বাধ্য এবং আপনাকে হচ্ছে ক্ষমতা ছাড়তেও বাধ্য হইতে পারে। পেছনের গল্পটা অনেক ত্যাগ আর সাহসের। কেবল জুলাই আগস্টেই প্রাণ দিতে হয়েছে হাজারের বেশি মানুষকে। হাসপাতালে শুয়ে এখনো কাতরাচ্ছেন কয়েক হাজার মানুষ, যাদের কারো চোখ নেই, কেউ বা চিরতরে হয়ে গেছেন পঙ্গু। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর রাষ্ট্র, সরকার, প্রশাসন সবকিছুকে দলীয়করণ করেও জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যে থাকা যায় না 54 বছরের বাংলাদেশে, তা আবারও প্রমাণিত হয়েছে এবছর। সবচেয়ে বড় বার্তা হচ্ছে জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। আপনি রাষ্ট্র তৈরি করেন, নিপীড়ক বাহিনী তৈরি করেন, আপনি রাজনীতির খেলা খেলতে পারেন, আপনি সংবিধান বদল করতে পারেন, আপনি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিতে পারেন, ব্যক্তির সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত করতে পারেন এক হাতে। জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। 2024-এর ইলেকশনটা চূড়ান্তভাবে অবজ্ঞা করেছিল মানুষের আকাঙ্ক্ষাকে। জুলাই অগাস্টে মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছিল। কারণ পরপর বোঝা গেল যে পুরো এই স্বৈরশাসনের পুরোটা হচ্ছে তাসের ঘর। সেই সাথে টেকসই গণতন্ত্রের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসহ সব পক্ষকে আরও যত্নশীল হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের আহত হওয়া, তাদের মধ্য দিয়ে আমরা যে মানুষ কি চাচ্ছে, মানুষ গণতন্ত্র চায়, মানুষ অংশগ্রহণের রাজনীতি চায়। নির্বাচন হইতেই হবে, কিন্তু যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো দরকার। ভোটাধিকারের সাথে এই বাড়তি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা চাচ্ছে এবং রাষ্ট্র এবং সমাজের সম্পর্কের মধ্যে যে অমর্যাদার জায়গাগুলো, যে ন্যায় বিচারের অনুপস্থিতির জায়গাগুলো, এগুলো যেন পরিবর্তন হয়। কেবল নির্বাচনী যে গণতন্ত্র নয়, বরং দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবান্ধব নীতি বাস্তবায়নে মানুষের যে মৌলিক প্রত্যাশা, সেই শিক্ষা মাথায় রেখে আগামী দিনের রাজনীতি চলবে বলে বিশ্বাস সাধারণ মানুষের। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 2024 সালে রাজনীতির যে শিক্ষা, সেক্ষেত্রে প্রচলিত সেই ধারণা ভুল প্রমাণিত হোক, এমন প্রত্যাশা দেশের কোটি মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 31st নাইট ও ইংরেজি বর্ষবরণের নিরাপত্তায় অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি। আতশবাজি পটকা ফোটাতে নিষেধ করেছেন ডিএমপি কমিশনার। 31st নাইটে আতশবাজি ও ভার্নুস উড়ানো বন্ধে সন্ধ্যা থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর বলে জানিয়েছেন উপদেষ্টা। এবার ভিন্ন প্রেক্ষাপটে ইংরেজি বর্ষবিদায় ও বরণ। এই আয়োজন ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে বছর আজকে শেষ হয়ে যাচ্ছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে 11 দফা নির্দেশনার কথা জানান কমিশনার। নগরীতে আতশবাজি ও পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। উপদেষ্টা মহোদয় আমাকে রিকোয়েস্ট করছিল এবং উনিও চেষ্টা করছিলেন যে এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফুর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত রাজধানীর সব বার বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, 300 ফিট, বনানী ও বারিধারা এসব এলাকায় বিশেষ চেকপোস্ট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বেশি ডিপ্লয়মেন্ট থাকবে, গুলশান কেন্দ্রিক বেশি ডিপ্লয়মেন্ট থাকবে।
ধানমন্ডিতে এক অনুষ্ঠানে পরিবেশ ও বন উপদেষ্টা জানান, আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয়। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। নির্দেশনা মেনে নগরবাসীকে বর্ষবরণ ও বিদায় জানানোর আহ্বান জানায় প্রশাসন। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ১৫.৫ বছর যারা জুলুম করেছে তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগ বহু মায়ের বুক খালি করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী। দেশের সার্বভৌমত্ব পাশের দেশের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা। ফ্যাসিবাদের আমলে সব হত্যা নির্যাতনের বিচার দাবি করেন তিনি। সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ২৪-এর আন্দোলনের সহযোদ্ধা ছাত্র শিবির। জুলাই আন্দোলনে অনেকেই কোনো সহযোগিতা করেনি, সেখানে ছাত্র শিবিরের ভাইয়েরা সব দিক দিয়ে সহযোগিতা করেছে। দেশের স্বার্থ সামনের দিনেও একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে সার্জিস আলম। এ সম্মেলনেই সদস্যদের ভোটে ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা হবে। আমি ২৪-এর অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। তারা একটি সন্ত্রাসী দল। জনগণের ট্যাক্সের পয়সায় কিনা, টাকায় কিনা, অস্ত্র দিয়ে, গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে। হবিগঞ্জের বাহুবলে একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ ৪ জন নিহত হয়েছেন। সকালে এই ঘটনা ঘটে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ জন মারা যান। তারা চাঁদপুরের মিজান গাজী ও মাহফুজ। পরে আহত ৪ জনকে ওসমানী মেডিকেলে নেয়ার সময় পথেই প্রকৌশলী সহ আরেক শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। গ্যাসটা এখানে সাবস্টেশনের মাধ্যমে গ্যাসের পাওয়ারটা একটু লো করে, এখানে এই পাওয়ার লো করা একটু সমস্যা দেখা দিচ্ছিল, যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল। এই জন্য ইঞ্জিনিয়ার সহ ওই যে গ্যাস সাপ্লাই করে গাজীপুর গ্যাস কোম্পানির লোকজন, এরা ৬ জন টোটাল এখানে এটা ঠিক করার জন্য আসছিল। তারপর হঠাৎ করে এখানে বিস্ফোরণ ঘটে। সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা আজ বিকেল ৫টার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি। সেনা, পুলিশ, গণপূর্ত সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা যে তথ্যগুলো সংগ্রহ করেছেন সেগুলো আজ জরুরি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করা হবে। জানা গেছে, দেশের বিভিন্ন ল্যাবে আগুনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পরীক্ষা করা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে বিদেশ থেকেও নমুনা পরীক্ষা করে দেখা হবে। কেন এবং কারা জড়িত সেটিও খতিয়ে দেখবে কমিটি। ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নভেম্বর ভবনে আগুন লাগে। সেই ঘটনায় ৫টি মন্ত্রণালয়ের দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। ৩০ ডিসেম্বর প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রস্তুত না হয় তা জমা দেয়নি কমিটি। আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিচ্ছে না সংস্কার কমিশনগুলো। নির্বাচন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিবে ৩ জানুয়ারি, আর ৭ জানুয়ারি রিপোর্ট দিবে দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এছাড়া ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন পুলিশ সংস্কার কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ৬ সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশন সহ এই ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। সংস্কার কমিশন গঠিত হলেও কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হওয়ায় সময় নিচ্ছেন তারা।
অংশীজনের মতামত নিয়ে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণয়ন করার যে অঙ্গীকার সরকার করেছিল তা পূরণ হয়নি এ মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ধানমন্ডিতে টিআইবির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। বলেন, অনুমোদিত খসড়ায় এখনও আশঙ্কা জাগানিয়া বিষয় রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় এভাবে খসড়া পাশ হওয়া অত্যন্ত বিব্রতকর, সেই মন্তব্যও করেন তিনি। বলেন, এই আইনের দরকার আছে, এমনকি এ সংক্রান্ত আরও কয়েকটি আইন হওয়া উচিত, তবে অংশীজনদের সম্পৃক্ততার প্রয়োজন। এর মধ্যে থেকে কয়েকটা ক্ষেত্রকে এখানে একই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করে একটা জগাখিচুড়ি আইন হয়েছে, যার ফলে যেটা হয়েছে যে সাইবার সুরক্ষার নামে যেটা করা হচ্ছে যে আসলে মূল উদ্দেশ্য যেটা সাইবার সুরক্ষা, তার নামে আসলে ডিএসএ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেগুলো ছিল সেগুলোরই এক ধরনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। ভারত সীমানা পরিস্থিতি নিয়েও সজাগ রয়েছে বাংলাদেশ। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে ১০২তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার ৪৬ নারীসহ ৬৯৫ জন নবীন সৈনিক বিজিবিতে যোগদান করেছেন। সাতকানিয়া থেকে লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। বছরের শুরুটা হয়েছিল মিয়ানমার সীমান্তে দেশটির অভ্যন্তরীণ উত্তেজনা দিয়ে, যার রেশ ছিল বছরের শেষেও। একদিকে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির আধিপত্য, অন্যদিকে ভারত সীমান্তে চাপা অস্বস্তি। এমন বাস্তবতায় অনুষ্ঠিত হলো বিজিবির নতুন রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেন নবীন সৈনিকরা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামরিক জান্তা ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের। আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি, ওই জায়গাটা তারা দখল করে নিচ্ছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে। এ সময় ভারত সীমান্ত নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা ইসনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। ত্রিমাত্রিক বাহিনীর আরও আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ চলমান আছে বলে জানান উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে সীমান্তে, সেসব সমস্যা মোকাবেলায় নতুন করে পরিকল্পনা করছে বাংলাদেশ। আর পুরনো মাদক আর অস্ত্র সহ নানা চোরাচালানের সঙ্গে এসব নতুন পরিকল্পনা বাস্তবায়নে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নবীন এই রিক্রুট সদস্যরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পরে মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর হাইকমিশনে খোলা শোক বইয়ে শোক বার্তা লেখেন তিনি। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে 7 দিনের শোক পালন করছে ডক্টর ইউনূস। এ সময় হাইকমিশনারের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর স্মৃতিচারণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, মনমোহন সিং ভারতকে বিশ্ব অর্থনৈতিক শক্তি হিসেবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ও নোবেল জয়ী জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে মার্কিন দূতাবাসে গিয়ে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শোক বার্তা লিখেন। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টাকে দীর্ঘদিনের বন্ধুত্ব স্মরণ করে বোল্ডিন জানান যে তিনি জিমি কার্টারের জর্জিয়ার বাড়ি পরিদর্শনও করেছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির একজন বিশ্ব চ্যাম্পিয়ন। রাষ্ট্র পুনর্গঠনে জাতির সংহতির বিকল্প নেই, এই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি। বলেন,
বাতিল নয়, সংবিধানের কিছু বিষয়ে সংশোধন করা যেতে পারে। মঙ্গলবার রাজধানীর আল রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে, সেই ক্ষেত্রে ফ্যাসিবাদী ধারা বদলানো যেতে পারে। এ সময় তিনি বলেন, গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও গণহত্যা ঘটবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনায় নূর বলেন, মানুষের প্রত্যাশা 5 মাসেই হোঁচট খেয়েছে। গাছ সুরক্ষা আইনে নতুন ধারা তৈরির কাজ চলছে, এতে প্রাধান্য পাবে বিজ্ঞাপন বন্ধের বিষয়টি, জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ধানমন্ডিতে আবাহনী মাঠের দক্ষিণ গেটে গাছের পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি কথা জানিয়েছেন। বলেছেন, গাছে পেরেক ঠোকার বিষয়টি আইনের মধ্য দিয়ে ব্যবস্থা নিতে হবে। উপদেষ্টা বলেন, আইনি বিধান আসলে শাস্তির ব্যবস্থাও থাকবে। এর ফলে গাছে পেরেক দিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও শাস্তির আওতায় আনা যাবে, জানিয়েছেন রিজওয়ানা হাসান। গাছ সুরক্ষার জন্য একটা আইনের খসড়া চূড়ান্ত করেছি, সেখানেও আমরা এই সংক্রান্ত একটা বিধান সংযোজন করব যে গাছের মধ্যে এইভাবে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেয়া যাবে না। আমরা এটা আইনের মধ্যে নিয়ে আসলে সেখানে একটা প্রয়োগের বিষয়েও আমরা ব্যবস্থা নিতে পারবো। বাণিজ্য মেলা এখনও আন্তর্জাতিক মানের হতে পারেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, আন্তর্জাতিকভাবে যারা অংশগ্রহণ করবে তারা মাসব্যাপী মেলায় অনেক সময় অনীহা প্রকাশ করে। আন্তর্জাতিক মানের করতে আরও সময়ের প্রয়োজন বলেন। এবার স্টল ও প্যাভিলিয়নে থাকছে 361টি, 60টি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। এতে এবারের আয়োজনে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুনত্ব। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে তৈরি করা হচ্ছে শহীদ মুগ্ধ ও আবু সাইদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে 50 টাকা, 12 বছরের নিচে হলে টিকিট মূল্য অর্ধেক। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, শাটল বাসের পাশাপাশি উবার ব্যবহারকারীরা ভাড়ায় 50% ছাড় পাবেন। তিনি বলেন, মেলাকে আন্তর্জাতিক মানে উন্নত করতে কাজ চলছে। অ্যাপের মাধ্যমে টিকিট কেনার পদ্ধতি উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা। আরো স্মরণ করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্তর্জাতিকভাবে যারা এটাতে অংশগ্রহণ করবেন তারা মাসব্যাপী একটা মেলায় আসার ক্ষেত্রে অনেক সময় একটু অনীহা প্রদর্শন করেন, যেহেতু ওনাদের খরচের একটা বিশাল একটা খরচের বিষয় চলে আসে। আর একটা হচ্ছে যে এখানকার যারা পার্টিসিপেন্ট ওনারা ইনফ্যাক্ট একটা লোকাল ইন্ডাস্ট্রি ফোকাস হয়ে গিয়েছে। সো যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাইবার সিস্টেম হ্যাক করেছে চীন। সোমবার বিবৃতিতে এই অভিযোগ করেছেন মার্কিন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, সহযোগী থার্ড পার্টি প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে এই হ্যাকিং। হাতিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র। তবে এই অভিযোগ পুরোপুরি অমূলক দাবি করছে চীন। অপপ্রচার বন্ধ করে সঠিক তদন্তের পরামর্শ বেইজিংয়ের। কাদা ছোঁড়াছুড়ি, পাল্টাপাল্টি অভিযোগ নতুন নয় দুই পরাশক্তি চীন যুক্তরাষ্ট্রের। এবার বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সাইবার সিস্টেম হ্যাকিংয়ের অভিযোগ তুলল ওয়াশিংটন। দাবি, মন্ত্রণালয়ের ওয়ার্কশপ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নিয়েছে তারা। সোমবার এক বিবৃতিতে এসব অভিযোগ জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে ঠিক কোন নথি কতক্ষণ হ্যাকারদের হাতে ছিল তা জানায়নি মন্ত্রণালয়। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী বাড়ি থেকেই করতেন দাপ্তরিক কাজ, যাতে ট্রেজারি ডিপার্টমেন্টকে সেবা দিত বিয়ন্ড ট্রাস্ট নামের একটি থার্ড পার্টি প্রতিষ্ঠান, যাদের নিজস্ব ফিচার ব্যবহার করেই সিস্টেমে ঢুকতে সক্ষম হয়েছে হ্যাকাররা। তবে প্রতিষ্ঠানটি ডিসেম্বরের শুরুতেই এ ব্যাপারে ট্রেজারি ডিপার্টমেন্টকে সতর্ক করেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। হ্যাকিংয়ের ঘটনার পর বন্ধ বিয়ন্ড ট্রাস্টের পরিষেবা। এরপর মন্ত্রণালয়ের সিস্টেমে কারো প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিয়ে আইন প্রণেতাদের চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 1 মাসের মধ্যে তদন্ত সংক্রান্ত আরেকটি রিপোর্ট দেওয়া হবে। ওয়াশিংটনের অভিযোগকে ভিত্তিহীন বলছেন চীনা দূতাবাসের মুখপাত্র। দাবি, স্বপক্ষে যথোপযুক্ত প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের হাতে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীন, এটা অমূলক অভিযোগ। আশা করি বেইজিংয়ের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে ঘটনার সঠিক তদন্ত করবে ওয়াশিংটন। প্রমাণ হাতে নিয়েই টানবে উপসংহার। একে স্মরণকালের অন্যতম বড় ঘটনা আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা FBI শুরু করেছে তদন্ত। সহযোগিতা করছে সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির অধীনে থাকা একাধিক দফতর এবং কিছু থার্ড পার্টি। ইফাদার খন্দকার, যমুনা নিউজ।
আবারও সিরিয়ার রাজধানীতে হামলা চালালো ইসরায়েল। রোববার দামেস্কের একটি অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয় এই বিমান হামলা। এতে প্রাণ গেছে 11 জনের, নিহতের বেশিরভাগই বেসামরিক। হামলার পর অস্ত্রাগার ও আশপাশের এলাকাকে বিপজ্জনক ঘোষণা করেছে HTS। সতর্ক করা হয়েছে ধ্বংসস্তূপের মধ্যে থাকতে পারে অবস্ফোটিত বোমাও। হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে IDF। বিমানের পিছনের অংশে থাকার কারণে বেঁচে যান বিধ্বস্ত হওয়া কোরিয়ান উড়োজাহাজের 2 ক্রু। বেঁচে যাওয়া ওই 2 ক্রু দুজনের নাম লি এবং কোন। তারা বিমানের পেছনের দিকে বসেছিলেন। রানওয়ে থেকে দ্রুত গতিতে ছিটকে গিয়ে পার্শ্ববর্তী দেয়ালে আঘাত হানে বিমানটি। এরপর তাতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়, কিন্তু ওই 2 ক্রু পিছন দিকে থাকায় দগ্ধ হওয়া থেকে বেঁচে যান। দুজনেকেই গুরুতর আহত হন, তবে তাদের জীবন এখন শঙ্কামুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন দুর্ঘটনার কারণে দুইজনেরই স্মৃতিভ্রমের সমস্যা দেখা দিয়েছে।